বৃষ্টি বন্যার অজুহাতে চড়েছে সবজির বাজার। কাঁচামরিচের কেজি ৩০০ টাকা, ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। সংস্কারের নামে বিভ্রান্ত না করা দ্রুত ভোট দাবি বিএনপি। এনসিপিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ হাসনাতের। বৃষ্টির জমা পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা। ঢাকায় আজ শুরু সাফ নারী অনূর্ধ্ব ২০ ফুটবল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল ৩টায় মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই দেশ, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। ওয়াশিংটন ডিসিতে ৩ দিন ব্যাপী এই আলোচনায় অগ্রগতি নিয়ে শুক্রবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুদেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যতে বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুদেশ মোটামুটিভাবে একমত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় তৃতীয় দিনের মতো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় দুদেশের বাণিজ্য প্রতিনিধির মধ্যে এই সাক্ষাৎ হয়। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য চলমান শুল্ক আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। আলোচনায় দুপক্ষই অভিন্ন সুবিধার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। গত সপ্তাহে ৮০ টাকার কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকারও বেশি। এছাড়া পেঁপে, ঢেঁড়স সহ দু একটি বাদে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ২৩০০ টাকা দরে। শুভ মাহফুজের রিপোর্ট। টানা বৃষ্টির অজুহাতে অস্থির রাজধানীর সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত, আর কাঁচামরিচের দাম ৩ গুণ বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। কাঁচামরিচ আজকে ধরেন বেচতেছি আপনার ৩০০ টাকা কেজি, আর হলো আপনার ২৮০ টাকা কেজি। আবার গতকাল বেচছি আপনার ২০০ টাকা, ২৪০ টাকা। শুধু মরিচই না, প্রত্যেকটা সবজির দামই এখন বাড়তি। বেগুন এটা ১৫০, এটা ৮০, শসা হয়েছে ৬০, পটল ৫০, সিজিঙ্গা ৬০। ৩-৪ দিনে বন্যার কারণে জিনিসের দাম বাড়ছে। এই বেগুন ৪০ টাকা ৫০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ১০ টাকা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, তবে কমেছে দেশি মুরগির দাম। ব্রয়লার বিক্রি করতেছি ১৫০ থেকে ১৬০, সোনালী বিক্রি করতেছি ২৯০ থেকে ৩০০, দেশি মুরগি ৫৮০। এদিকে মাছের বাজারও চড়া। সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দাম সাধারণের নাগালের বাইরে, আর শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্তদেরও নাগালের বাইরে ইলিশ। ১ কেজি সাইজের মাছ বর্তমানে বিক্রি করতেছি ২৩০০ টাকা, আর ১ কেজি ৩০০ গ্রাম সাইজের মাছ বিক্রি করতেছি আপনার ২৫০ টাকা, আর ৮০০-৯০০ গ্রাম বিক্রি করতেছি ২০০০ টাকা। আমি মনে করি মধ্যবিত্তদের নাগালের বাইরে, কারণ আপনার যেটা নাকি ভালো সেটা তো ৩০০০ টাকা কেজি, আর তার চেয়ে একটু লো গ্রেডের যেটা সেটা ২৬০০-২৭০০ এরকম। বোয়াল মাছ ৮০০ টাকা কেজি, আয়ের মাছ ১০০০ টাকা কেজি, মানে তার চেয়ে আগে যে দাম ছিল তার চেয়ে অনেক বেশি এখন। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। টানা বর্ষণে রাঙামাটির চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বেড়েছে হ্রদের পানি। এতে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি ও লংগদুর নিম্নাঞ্চল। লংগদুর লেমুছড়ি ডাঙ্গা বাজারে বিভিন্ন এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। রাস্তা ডুবে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করছে অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এদিকে বৃষ্টি না থাকায় খাগড়াছড়ির দিঘি নালার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 2 দিন বন্ধ থাকার পর রাঙামাটি লংগদুর সঙ্গে স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ। পানি নামতে থাকায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীর মেডিকেল টিম। এছাড়া ফেনীতে নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর। পানিবন্দী অন্তত ১.৫ লাখ মানুষ।
সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি এই কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবেন। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রিজভী। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে নিয়েছেন। এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যশোর অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সকল অর্জন মলিন হবে। এ সময় আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে 1 বছর পেরিয়ে গেলেও তাদের স্বীকৃতি ও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ব্যবস্থা হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের। আহতদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এনসিপি নেতারা। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার ঘোষণা দেন তারা। কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে বাড়ছে এডিস মশার প্রজনন বৃদ্ধির ঝুঁকি। ঝাঁকে ঝাঁকে মশা মিলল মিরপুর 10-এর প্যারিস খালে। মশা নিধনে ওষুধ ছিটানোয় অবহেলার অভিযোগ এলাকাবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, এবছর ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝুঁকি রয়েছে। এদিকে করোনা এখনও নিয়ন্ত্রণে থাকলেও সচেতন থাকার পরামর্শ তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এবছর জুন থেকেই ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করলেও বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম জুলাই। এ সপ্তাহে রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পানি জমায় বেড়েছে মশার বংশবিস্তারের ঝুঁকি। কয়েক বছর ধরে ডেঙ্গুর হটস্পট হয়ে ওঠা রাজধানীর মিরপুর 10 এলাকা ঘুরে দেখা গেল প্যারিস খালের জমে থাকা পানিতে ঝাঁকে ঝাঁকে মশা। এলাকাবাসীর অভিযোগ, মশা নিরোধক ওষুধ ছিটানোর কাজে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের। দিনে রাত্রে সবসময় মশা, আমাকে অনেক কষ্ট হয় চলতে হেঁটতে। আর কি করবো, অসহায় মানুষ, এই জায়গায় মশার কামড় খাই, আবার ডেঙ্গু জায়গায় জায়গায় বাড়তি। প্রতিদিন ছিটানো হয় না, প্রতিদিন এখানে আসেও না। ওদের মনে চাইলে আসে, মনে না চাইলে আসে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তৎপর হতে হবে সংশ্লিষ্টদের। ডেঙ্গি মশাগুলো সাধারণত হিউমিডিটি 70 to 100% যেগুলোর মধ্যে থাকলে সবচেয়ে ফেভারেবল। তা আমাদের কিন্তু যেহেতু বর্ষাকাল এখন, এই হিউমিডিটি কিন্তু আমাদের 80 to 100% ভেরি করছে। সেই জন্য কিন্তু এখন আমাদের ডেঙ্গু মশার ছড়িয়ে যাওয়ার বা ডেঙ্গু ভাইরাস ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেহেতু এবার আর্লি শুরু হয়েছে এবং এবার কিন্তু ডেঙ্গির সাথে সাথে বেশ কিছু কোভিড পেশেন্টও পাওয়া যাচ্ছে। এইবার আমাদের ইট উইল বি মোর চ্যালেঞ্জিং টু ম্যানেজ ইট ইফ উই ডোন্ট বি কশাস। আমাদের সবাইকে এখন থেকে সচেতন হতে হবে যেন ডেঙ্গু এবং কোভিড কোনোটাই যেন না ছড়ায়। ডেঙ্গুর পাশাপাশি একই সাথে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19-এর নতুন উপধরন। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও সীমিত থাকলেও উচ্চ মৃত্যু ঝুঁকির কারণে এখনই সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দমন নিপীড়ন যখন চরম পর্যায়ে, প্রতিবাদের ভাষা তখন ধরন বদলায়। রাজপথে প্রকাশ্যে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদের ক্যানভাস হয়ে ওঠে দেয়াল। গ্রাফিতি বা দেয়ালচিত্রের সেই ভাষার শক্তি কত তীব্র হয়, জুলাই আগস্টের উত্তাল দিনগুলোই তার প্রমাণ। বছর ঘুরে দেয়ালে দেয়ালে সেসব চিত্র ঝাপসা হয়ে আসলেও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এই স্লোগান ইতিহাসে অমোচনীয় দলিল হয়ে থাকবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
আপনার কাছে যদি লড়াইয়ের কোনো হাতিয়ার না থাকে, তবে গ্রাফিতি হয়ে উঠতে পারে একমাত্র অস্ত্র। বিখ্যাত মার্কিন শিল্পী ব্যাংকসির কথাটির প্রতিধ্বনি ছিল জুলাইয়ের সেই দিনগুলিতে। ২৪-এর অভ্যুত্থানে যখন দমন নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়, তখন দেশের দেয়ালগুলো পরিণত হয় উত্তাল গণ আন্দোলনের উন্মুক্ত ক্যানভাসে। সেদিন ছিল ২৮শে জুলাই। এই দিনেই ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি। কোটা সংস্কার থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পর্যন্ত কয়েক সপ্তাহের রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাসে পরিণত হয় দেয়ালগুলো। যখন কেউ কথা বলতে পারছিল না, ইন্টারনেট ব্ল্যাকআউট, ভয়ভীতির সেই সময়ে সাহস জুগিয়েছে দেয়াল, আর দেয়ালগুলোই জানান দেয় ক্ষমতা নয়, জনতাই শক্তি। তারা তাদের ক্ষোভটাকে উগরে দিয়েছে গ্রাফিতির মাধ্যমে, যেটা তারা প্রকাশ করতে পারছিল না। এক বছরে হয়তো দেয়ালগুলোর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিবাদের সেই ভাষা একটুও দমেনি। ইতিহাসের পাতায় আরও বেশি শক্তিশালী হয়ে ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিতিটা, এটা কিন্তু পলেস্তারা খসে গেছে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে না পারে, কারণ এই গ্রাফিতি, দেয়ালের গ্রাফিতি হয়তো থাকবে না, কিন্তু আমার এই বইয়ের গ্রাফিতি কিন্তু থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক সেই দেয়ালগুলো দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তরুণ ও শিশু শিল্পীদের প্রতিবাদী দেয়াল চিত্রের ভাষায় অনুপ্রেরণা খুঁজে পান তিনি। প্রধান উপদেষ্টার নির্দেশে সেই গ্রাফিতিগুলো নিয়ে দি আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি আর্ট বুক প্রকাশ করা হয়। এই গ্রাফিতি বিপ্লবের দলিল হিসেবে গোটা বিশ্বের কাছে এরই মধ্যে স্বীকৃত। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরের সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের হাতে আর্ট বুকটির কপি তুলে দেন। জুলাইয়ের সেই দিনগুলিতে ছাত্ররা দেশবাসীর সমর্থন আদায়ে দেয়ালে দেয়ালে ছড়িয়ে দেন মুক্তির বার্তা। গ্রাফিতিতে রয়েছে রক্তের দাগ, এতে অভ্যুত্থানের চিত্রে ফুটে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সাফ নারী ফুটবল। ঢাকায় 4 দল নিয়ে আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় দিনের মতো ম্যাচে সন্ধ্যা 7টায় লড়বে ভুটান ও নেপাল। 4 দলের এই টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে হবে এই আসর। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী কোনো ফাইনাল নেই। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। 6 ম্যাচ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। ভারত অংশ না নেওয়ায় বাংলাদেশকে ফেভারিট মানছে প্রতিপক্ষ 3 দল। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল শেষ হবে আগামী 21 জুলাই। স্বাগতিক বাংলাদেশের চোখ শিরোপায়। তাই এশিয়ান কাপ বাছাই খেলে আসা দলের 7 ফুটবলারকে অনূর্ধ্ব 20 দলে রেখেছেন কোচ পিটার বাটলার। এই দলেরও নেতৃত্বে আফিদা খন্দকারদের কাঁধে। তবে জাতীয় দলের অনেক খেলোয়াড় থাকলেও এই আসরে নতুনদের বেশি সুযোগ দিতে চান বাটলার। তার মতে খেলোয়াড় গড়ে তোলার জন্য এটি দারুণ একটি টুর্নামেন্ট। ভবিষ্যতে ঋতুপর্ণা, মনিকাদের খুঁজে পেতে চান স্বাগতিক কোচ। শিশুদের অনুশীলনে প্রস্তুত করছেন তিনি। বাটলারের হাত ধরেই মিয়ানমারের নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থাকছে জাতীয় দল। যোগ্যতা অর্জন করেছে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার। সাফ নারী অনূর্ধ্ব 20 টুর্নামেন্টেও অজেয় থাকার প্রত্যাশা বাংলাদেশের। সময় পাইনি আমরা, যেহেতু মিয়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি, কোচ বলেছে ওভাবেই করেছি। I'm sure Sri Lanka, Nepal, all the teams competing are in the same situation. They're here to actually develop. It's not win-win-win at all cost. রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা, বাবা ও 3 সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ভ্যানচালক রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের কন্যা শিশু আয়েশা। দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজটোলা সাইট চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিল, এমন সময় হঠাৎ করে বাসায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ হয় তারা। পরবর্তীতে আশেপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বৃষ্টির বন্যার অজুহাতে চড়েছে সবজির বাজার, কাঁচামরিচের কেজি 300 টাকা, ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। সংস্কারের নামে বিভ্রান্ত না করে দ্রুত ভোট দাবি বিএনপি, এনসিপিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ হাসনাতের। বৃষ্টির জমা পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা। ঢাকায় আজ শুরু সাফ নারী অনূর্ধ্ব 20 ফুটবল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল 3টায় মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।